আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দেখেন, আজ আমি বাংলা ব্যাকরণের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক সমাসের যে বেসিক তথ্য, সমাসের বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করব। কারণ কি জানেন, আসলে এই সমাসের বেসিক তথ্য থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষাতে অনেক প্রশ্ন এসে থাকে। চলেন তাহলে আমরা সমাসের বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, সমাসের বেসিক তথ্য নিয়ে আমি আলোচনা করতে গেলে আমার প্রথমেই যেটা প্রয়োজন, একদম শুরুতে যেটা প্রয়োজন, আমাকে জানতে হবে সমাস শব্দের অর্থ কি। আমাকে জানতে হবে সমাস শব্দের অর্থ কি। আমরা কি বলবো বলেন? আমরা বলবো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আমরা কি বলবো বলেন? আমরা বলবো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আবার আমরা অনেকেই বলে থাকি যে মিলন। না, আসলে মিলন হচ্ছে সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ কি বলেন? মিলন। আর সমাস শব্দের অর্থ কি বলেন? সংক্ষেপণ। চলেন দেখে আসি। এখন আপনাকে বলতে পারি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, কিন্তু এটা আসলে কিসের সংক্ষেপণ? ধ্বনির, শব্দের, পদের, বর্ণের, বাক্যের, অর্থের কিসের সংক্ষেপণ বলবো আমরা? চলো এটার জন্য আমরা একটা সমাসে চলে যাই। দেখেন, আমরা যদি বলি যে সিংহ চিহ্নিত আসন, কি বলেছি বলেন? সিংহ চিহ্নিত আসন কি হবে বলেন? সিংহাসন। আমরা সংক্ষেপ করলে আমরা পাই সিংহাসন। খেয়াল করেন, এইখানে দেখেন তো আমাদের পদ ছিল কয়টা বলেন তো? এইখানে আমাদের পদ ছিল তিনটা। আসলে তাহলে পদ কাকে বলে বলেন তো? আমরা বলবো বাক্যে ব্যবহৃত। দেখেন, এইখানে তিনটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন করছে। আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি বলি বলেন? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই পদ। তার মানে এখানে আমাদের পদ কয়টা বলেন? তিনটা। এখন এই তিনটা পদকে দেখেন আমরা সংক্ষেপ করে কয়টা পদে রূপান্তর করেছি বলেন? একটা পদে পরিণত করেছি। তার মানে আমরা সমাস শব্দের অর্থ কিসের সংক্ষেপণ বলবো বলেন? অবভিয়াসলি, যেহেতু তিনটা পদকে আমরা একটা পদে রূপান্তর করেছি, তাহলে আমরা বলবো সমাস শব্দের অর্থ পদের সংক্ষেপণ। কিসের সংক্ষেপণ বলেন? সমাস শব্দের অর্থ পদের সংক্ষেপণ। এরপরে আপনাদেরকে এর চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কি জানেন? আপনাকে বলতে পারে যে সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? দেখেন, আমরা জানি বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? চারটি। কি কি বলেন তো? ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। মনে রাখবেন, দেখেন আমাদের এখানে তিনটা পদ ছিল, একটা পদে রূপান্তর করছে। দেখেন, আমরা জানি পদের আরেক নাম কি বলেন? শব্দ। তার মানে একটা শব্দ তৈরি করছে। কি বলেন? একটা শব্দ বা পদ তৈরি করছে। তার মানে আমরা কি বলবো? সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় বলেন? আমরা বলবো শব্দ তত্ত্বে। কোন তত্ত্বে বলেন? আমরা বলবো শব্দ তত্ত্বে। এখন আসলে শব্দ তত্ত্ব কথাটা আপনার পরীক্ষায় না আসতে পারে, বলতে পারে রূপতত্ত্ব। কি বলতে পারে বলেন? বলতে পারে রূপতত্ত্ব। কারণ এই শব্দ তত্ত্বেরই অপর নাম কি বলেন? রূপতত্ত্ব। শব্দ তত্ত্বও যা, রূপতত্ত্বও তাই। আপনাকে বলতে পারে যে শব্দ তত্ত্বের অপর নাম কি? আপনারা বলবেন রূপতত্ত্ব। তার মানে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। সমাস শব্দের অর্থ কি বলেন? পদের সংক্ষেপণ। এখন আপনাকে বলতে পারে যে সমাস কাকে বলে? তাহলে আপনাকে বলতে পারে সমাস কাকে বলে। আপনি তাহলে কি বলবেন? দেখেন, আমাদের এখানে পদ ছিল কয়টা বলেন? তিনটা পদকে আমরা একটা পদে রূপান্তর করেছি। তাহলে আমরা বলতেই পারি একাধিক অর্থ সম্বন্ধ পদকে এক পদে পরিণত করার নামই একাধিক অর্থ সম্বন্ধ পদকে এক পদে পরিণত করার নামই কি বলেন? পরিণত করার নামই সমাস। ওকে, তাহলে আমরা কি বলেছি বলেন? একাধিক অর্থ সম্বন্ধ পদকে একটা পদে পরিণত করার নামই কি বলেন? সমাস। এখন খেয়াল করেন, এই যে আমরা যদি একটু খেয়াল করি যে সিংহ চিহ্নিত আসন, দেখেন এখানে আমাদের পদ আছে কয়টা বলেন? তিনটা। বা এখানে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ মিললে দেখেন একটা বাক্য গঠন করছে। এটাকে সমাসের ভাষায় বলা হয়, মনে রাখবেন, এটাকে সমাসের ভাষায় বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয় বলেন?
এই বাক্যটাকে সমাসের ভাষায় বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরো একটা নাম আছে, বলতে পারবেন আপনারা? এই ব্যাস বাক্যের অপর নাম মনে রাখবেন বিগ্রহ বাক্য। কি বাক্য বলেন? এই ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য, বা আপনি বলতে পারেন সমাস বাক্য। কি বলতে পারেন? বা আপনি বলতে পারেন সমাস বাক্য, কারণ ব্যাস বাক্য যা, বিগ্রহ বাক্য তাই, আবার সমাস বাক্য তাই, আপনি যে কোনো একটা বলতে পারবেন। এখন আমরা যদি খেয়াল করি যে দেখেন আমাদের এই তিনটা যে পদ ছিল, তিনটা পদকে রূপান্তর করে আমরা একটা পদে পরিণত করেছি। মনে রাখবেন এই যে এই একটা পদের নাম আমরা বলবো সমাসের ভাষায় এটাকে বলা হয়, মনে রাখবেন, সমস্ত পদ। কি বলা হয় বলেন? সমাসের ভাষায় এটাকে বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদের আরো একটা নাম আছে, আমরা সেটাকে বলতে পারি, সমস্ত পদকে আমরা আরো একটা নামে বলতে পারি সমাসবদ্ধ পদ। কি বলতে পারি বলেন? আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমস্ত পদ যা, সমাসবদ্ধ পদও তাই। আপনাকে বলতেই পারে যে সমস্ত পদের অপর নাম কি, আপনি কি বলবেন? সমস্ত পদের অপর নাম সমাসবদ্ধ পদ। ঠিক আছে, এরপরে খেয়াল করেন আমরা যদি এই সমস্ত পদটাকে একটু অবজার্ভ করে দেখেন, আমরা যদি এটা ভাঙি, দেখেন আমরা এখানে কি কি পাই বলেন? আমরা পাই সিংহ, আর কি, আর আমরা পাই বলেন, আর পাই আসন। আর কি পাই বলেন? আসন। সিংহ পাই, আর কি পাই বলেন? আসন। মনে রাখবেন সিংহ যেহেতু শুরুতে আছে, মনে রাখবেন সেহেতু এর নাম পূর্ব পদ। কোন পদ বলেন? তাহলে সিংহ কোন পদ বলেন? পূর্ব পদ। আর আমাদের আসন যেহেতু পরে আছে, সেহেতু আসনের নাম আমরা বলবো পরপদ। কোন পদ বলবো বলেন? পরপদ। এই পরপদের আরো একটা নাম আছে, এই পরপদকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, আমরা বলতে পারি এই পরপদকে আমরা বলতে পারি উত্তর পদ। কোন পদ বলতে পারি বলেন? উত্তর পদ, অর্থাৎ পরপদ যা, উত্তর পদ তাই। আপনাকে এখানে আপনাকে বলতেই পারে পরপদের অপর নাম কি, আপনি বলবেন পরপদের অপর নাম উত্তর পদ। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখেছি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আমরা দেখেছি সমাস শব্দের অর্থ কি বলেন? আমরা দেখেছি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। কিসের সংক্ষেপণ বলেন? পদের সংক্ষেপণ। এরপরে আমরা দেখেছি সমাস বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? আমরা বলবো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের অপর নাম কি বলেন? রূপতত্ত্ব। এরপরে আমরা বলেছি সমাস কাকে বলে? আমরা বলেছি একাধিক অর্থ সম্বন্ধ পদকে এক পদে পরিণত করার নামে কি বলেন? সমাস। কারণ দেখেন আমাদের এখানে পদ ছিল কয়টা বলেন? তিনটা। সিংহ চিহ্নিত আসন, এই সিংহ চিহ্নিত আসন অর্থাৎ তিনটা পদকে আমরা একটা পদে রূপান্তর করেছি, যার ফলে আমরা বলবো একাধিক অর্থ সম্বন্ধ পদকে এক পদে পরিণত করার নামে কি বলেন? সমাস। এরপরে যদি আমরা খেয়াল করি এই যে সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয়েছে, এটাকে সমাসের ভাষায় বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয় বলেন? বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যটাকে আপনি আরো একটা নামে বলতে পারেন বিগ্রহ বাক্য, বা আপনি বলতে পারেন সমাস বাক্য। অর্থাৎ ব্যাস বাক্য বলতে পারেন আপনি বিগ্রহ বাক্য বলতে পারেন, আবার আপনি সমাস বাক্য বলতে পারেন। এরপর যদি আপনাকে প্রশ্ন করে যে এই সমাস নিষ্পন্ন যে পদটি তার নাম কি, আপনি বলবেন সমস্ত পদ, বা আপনি বলতে পারেন সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমস্ত পদ যা, সমাসবদ্ধ পদ তাই। এরপরে আমরা যদি খেয়াল করি এই সমস্ত পদটাকে ভাঙলে আমরা আবার দুইটা পদ পাই, একটা আমাদের পূর্বপদ আর একটা আমাদের পরপদ। যেহেতু সিংহ শুরুতে আছে সেহেতু সে পূর্বপদ, আর আসন যেহেতু পরে আছে সেহেতু সে পরপদ বা উত্তর পদ। এরপরে মনে রাখবেন যেটা আমাদের সমস্ত পদ হয়, এই সমস্ত পদকে যে দুইটা পদ দিয়ে সমস্ত পদ গঠিত হয়, মনে রাখবেন সেই দুটাকে এই সিংহ আর এই আসনকে বলা হয়, মনে রাখবেন এই দুটাকে সমাসের ভাষায় বলা হয় সমস্যমান পদ। কি বলা হয় বলেন? সমস্যমান পদ।